সিনেমা জগতের উঠতি নায়িকা পূর্ণা হঠাৎই একদিন বয়ফ্রেন্ডের সাথে তার ইন্টিমেট ভিডিও লিক হয়ে গেলে তার ক্যারিয়ার এবং সম্মান দুটোই একেবারে ধুলোর সাথে মিশে যায়। তাই এবার সে নিজেকে শেষ করে দিতে একজন কন্ট্রাক্ট কিলারকে হায়ার করে। তবে মৃত্যু পর্যন্ত পৌঁছাতে গিয়ে পূর্ণা তো ওই কন্ট্রাক্ট কিলারেরই প্রেমে পড়ে যায়। এবার পূর্ণা কি করবে? কিভাবেই বা নিজের ভালোবাসার কথা জানাবে আর কিভাবেই বা নিজেকে বাঁচাবে? কারণ এই মৃত্যুর কন্ট্রাক্ট একবার হয়ে গেলে সেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। এখন পূর্ণার জীবন কোন দিকে মোড় নিবে সেটাই দেখবো আজকের গল্প কিল বিল সোসাইটিতে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতেই আমাদেরকে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান দেখানো হয়, যেখানে অনেক নামি দামি অভিনয় শিল্পীরা রয়েছে। বেশ জমজমাটভাবেই এই আয়োজন শুরু হয়। তো এরপরে এই অনুষ্ঠানে এই বছরের সেরা অভিনেত্রীদের নমিনেশনস দেখানো হয়। সবাই তো বেশ এক্সাইটেড ছিল যে কে পাবে আজকের পুরস্কার। তো সেই সময় দেখা যায় সবাইকে অবাক করে দিয়ে এবছরের সেরা অভিনেত্রীর পুরস্কারটা পায় পূর্ণা, যে আগে একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ছিল। আর তার প্রথম ছবিতেই সে বাজিমাত করেছে। সে তো অনেক বেশি এক্সাইটেড ছিল, কিন্তু দেখা যায় যখনই তার নাম অ্যানাউন্স করা হয় তখন অন্যান্য অভিনেত্রীরা তো তার দিকে বেশ বাঁকা চোখেই তাকায়। তাদের তো এই ব্যাপারটা মোটেই সহ্য হচ্ছিল না যে এই মেয়ে নতুন এসেই তাদেরকে পেছনে ফেলে দিয়ে নিজেই পুরস্কার জিতে নিয়েছে। যাক, পূর্ণা তো বেশ হাসি মুখে স্টেজে উঠে যায়। এরপরই তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। তখন এই অনুষ্ঠানের হোস্টরা তাকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করে। সে তখন তার ডিরেক্টর বন্ধু সৃজিত মুখার্জিকে ধন্যবাদ জানায়, যে সে না থাকলে পূর্ণা কখনোই এই পর্যন্ত আসতে পারত না। এসব বলে সে চলে যাচ্ছিল, তখনই হোস্টরা তাকে থামতে বলে আর বলে তার তো এত তাড়াতাড়ি গেলে হবে না, কারণ তারা সবাই জানে সে অনেক ভালো গান করে। তাই আজ তাকে সবার জন্য একটা গান গেয়ে শোনাতে হবে। পূর্ণা তো একেবারেই প্রস্তুত ছিল না, কিন্তু তারপরও সবার রিকোয়েস্টে সে গিটার নিয়ে বসে যায় গান গেতে, আর বেশ সুন্দর একটা গান গেয়ে শোনায়। আর তখনই আমাদেরকে তার জীবনের প্রথম মুভির কিছু ঝলক দেখানো হয়, যেখানে সে বেশ সুন্দর করেই অভিনয় করেছে। তো এরপরই দেখা যায় কেউ একজন তার রিলস দেখছিল, সেখানেও সে তার অ্যাওয়ার্ডটা হাতে নিয়ে গান গাচ্ছিল। আর এই ভিডিওটা যেই ছেলেটা দেখছিল সেই হলো পূর্ণার বয়ফ্রেন্ড। কিন্তু তার এই সফলতা কেন যেন তার সহ্য হয় না, তাই সে ফোনটা অফ করে রেখে দেয়। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে অনেক বেশি বিরক্ত ছিল। তো এখানে বলে দেই, পূর্ণার বয়ফ্রেন্ডের নাম হলো অনিন্দ। অনিন্দ আর পূর্ণা দীর্ঘ 4 বছর যাবৎ লিভ ইন রিলেশনশিপে রয়েছে। আর এই অনিন্দ একটা আইটি সেক্টরে জব করে, কিন্তু তার থেকেও তার প্রেমিকার সফলতা অনেক বেশি। তাই তার এই সফলতা অনিন্দর মোটেও ভালো লাগে না। তাছাড়া পূর্ণায় সিনেমা জগতে থাকুক এ ব্যাপারটা অনিন্দর একেবারেই অপছন্দের। এই অনিন্দ ছিল খুবই সংকীর্ণ মন মানসিকতার। তার তো ধারণা যে সিনেমা জগতের সবাই মনে হয় অনেক বেশি খারাপ হয়, আর সব হিরোইনরাই মনে হয় ডিরেক্টরদের সাথে রাত কাটানোর পরই সিনেমা জগতে আসে। তাদের ট্যালেন্টের তো যেন কোনো দামই নেই অনিন্দর কাছে। তার চিন্তাধারা এতটাই ছোট। যাক, তো দেখা যায় অনিন্দ নিজের মনেই একটা বাদ্যযন্ত্র বাজাতে থাকে, কারণ তার তো কোনো কিছুই ভালো লাগছিল না। ঠিক সেই সময় পূর্ণা ফিরে আসে বাড়িতে। সে তো এসেই বেশ খুশি মনে তার বয়ফ্রেন্ডকে অ্যাওয়ার্ডটা দেখায়। সে তো ভেবেছিল তার বয়ফ্রেন্ড হয়তো খুব খুশি হবে আর তাকে প্রেইজ করবে, কিন্তু দেখা যায় অনিন্দ তো এসবের কিছুই করে না। উল্টো সে হেয়ালি করে বলতে থাকে, আমি তো হলাম সাধারণ মানুষ আর তুমি হলে স্টার। তোমার তো এখন ব্যাপারই আলাদা। আর তাছাড়া তোমার এই অ্যাওয়ার্ডের ব্যাপারে আমি ইনস্টাতেই দেখে নিয়েছি তোমার কত ফ্যান ফলোয়ার্স আছে না, তাদের থেকে। তাই আমাকে এসব স্পেশাল করে দেখানোর কোনো মানেই নেই। কিন্তু দেখা যায় পূর্ণা তো তার এসব কথা তেমন পাত্তাই দেয় না। সে উল্টো তাকে বলতে থাকে, শোনো না, আমার একটা সিনেমার অফার এসেছে। সেই সিনেমার কাজ শুরু করার আগেই চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি। অনেকদিন কোথাও যাওয়া হয় না। কিন্তু দেখা যায় যে অনিন্দ এতেও তেমন কোনো সদুত্তর দেয় না। সে উল্টো পূর্ণাকে বলতে থাকে, আচ্ছা তুমি কি আদৌ আমাদের বিয়ের ব্যাপারটা নিয়ে সিরিয়াস? সেসব নিয়ে কি তোমার কোনো চিন্তা আছে? হঠাৎ করে এই বিয়ের কথা শুনে পূর্ণা একটু অবাকই হয়। তো এরপর সে অনিন্দকে বুঝিয়ে বলতে থাকে যে এখন তার ক্যারিয়ারের পিক টাইম চলছে। এই মুহূর্তে সে যদি বিয়ে করে নেয় তাহলে এটা তার ক্যারিয়ারে এফেক্ট ফেলবে। কিন্তু অনিন্দর তো প্ল্যান ছিল যে সে পূর্ণাকে বিয়ে করে তাকে বিয়ের বন্ধনে আবদ্ধ করে ফেলবে, যাতে করে সে আর অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতে না পারে এবং আর 5টা সাধারণ মেয়ের মতোই সংসারে মন দেয়। কিন্তু পূর্ণা বলে, আমি তো এসব করতে পারবো না, আমি আমার অভিনয়টাকে ছাড়তে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। তখন অনিন্দ বলতে থাকে, তোমাদের সিনেমা জগতের মেয়েদের যেসব কেচ্ছা কাহিনী
আর যেরকম অরুণচণ্ডী জীবনযাপন, সেই জীবনে যদি তুমি বিয়ের পরেও থাকো তাহলে তো আমি কিংবা আমার বাবা মা কেউই তোমাকে হ্যান্ডেল করতে পারবো না। এরপর অনিন্দ পূর্ণাকে একভাবে বলেই দেয় যে তোমাদের এই ক্যারিয়ারে কেউ ট্যালেন্ট দিয়ে কাজ পায় না, হয় কেউ শুয়ে কাজ পায় আর না হলে কেউ শুয়ে কাজ দেয়। এই জগতে সাধারণভাবে কিছুই হয় না। পূর্ণা তো তার এসব কথায় অনেক বেশি বিরক্ত হয়ে যায়, কিন্তু তারপরও সে নিজের মাথা ঠান্ডা করে অনিন্দকে বলতে থাকে যে তার 1 ঘন্টার মধ্যেই একটা মিটিং আছে, সেখানে তো তাকে যেতেই হবে, তাই এখন যেন সে এরকম না করে। কিন্তু এই কথা শুনে তো অনিন্দর মাথা আরো গরম হয়ে যায়। সে এবার পূর্ণাকে বলতে থাকে, দেখো পূর্ণা, এখন সময় এসে গেছে, এখন তোমাকেই ঠিক করতে হবে তুমি কোনটা বেছে নিবে, আমাদের এই সম্পর্কটা নাকি তোমার ক্যারিয়ার। এই দুটোর মধ্যে যে কোনো একটাকেই বেছে নিতে হবে তোমার। অনিন্দর কাছ থেকে এসব শুনে পূর্ণা তো একেবারেই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কিন্তু সে তাকে এই নিয়ে আর কিচ্ছু বলে না, কারণ তাকে এখন মিটিং অ্যাটেন্ড করতে যেতে হবে। তাছাড়া তার কাছে তো তার এই ক্যারিয়ার আর তাদের সম্পর্ক দুটোই অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সে কোনোটাই ছাড়তে পারবে না। তো এরপর পূর্ণা অনিন্দকে বেশ ভালো করে বুঝিয়ে বলে যে সে 2-1 ঘন্টার মধ্যেই মিটিং শেষ করে বাড়ি ফিরে আসবে। এরপরে তারা দুজন বসে ঠান্ডা মাথায় এসব নিয়ে আলোচনা করবে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপরই দৃশ্য আসে এক গুন্ডার আস্তানায়। এই লোকের নাম পেট কাটা শ। দেখা যায় সে বেশ আয়েশ করে দুপুরের খাবার খাচ্ছে, আর তার সামনে বসে একটা লোক বেশ আকুতি মিনতি করছে যে তাকে যেন মারা না হয়। কিন্তু এই পেট কাটা শ তার লোকদেরকে বলতে থাকে, যা না, ওকে একটু আড়ালে নিয়ে যা, তারপরে একটা গুলি করে মেরে ফেল, বেশি কষ্ট দিস না কিন্তু, একটু ভদ্রভাবে মারিস, হ্যাঁ। এই বলেই সে ওই লোকটাকে সেখান থেকে নিয়ে যেতে বলে। তখন শয়ের লোকজন বেচারা লোকটাকে সাইডে নিয়ে গিয়ে গুলি করে মেরে দেয়। আর সেই গুলির আওয়াজ শুনে আবার পেট কাটা শ উপরওয়ালার কাছে তার জন্য প্রার্থনা করতে থাকে। বুঝুন এই লোকের অবস্থা। তো এরপরই সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, আচ্ছা আজ কি মুভি দেখা যায় বলতো। তার অ্যাসিস্ট্যান্ট তখন এক একটা মুভির নাম বলতে থাকে, কিন্তু শ জানায় তার তো এই সবগুলো মুভিই দেখা, নতুন কি কিছু বের হয়নি। অ্যাসিস্ট্যান্ট এরপর একটা নতুন ছবির নাম বললে সে বলে, ঠিক আছে, আজ রাতে আমরা এটাই দেখব। কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট জানায় যে এই মুভিটা কিন্তু অ্যাকশন মুভি। এ কথা শুনেই তো শয়ের মেজাজ খারাপ হয়ে যায়। সে বলতে থাকে, সারাদিন আমরা গুন্ডাগিরি করে বেড়াই, একে ওকে গুলি করি, পুলিশ আমাদের পেছনে পড়ে থাকে, এত সবকিছু করার পর একটা মুভি দেখব, সেখানেও যদি অ্যাকশন থাকে তাহলে কি আর ভালো লাগে? আমরা গুন্ডা বলি কি আমাদের মধ্যে কোনো ইমোশন নেই? আমাদের কি পরিবার পরিজন নেই? তো বোঝাই যায় এই লোক গুন্ডা হলেও সে একজন পাক্কা সিনেমা প্রেমী। তো এখান থেকে দৃশ্য চলে যায় রাতের বেলা। দেখা যায় অনিন্দ তো পূর্ণার জন্য অপেক্ষা করতে করতে সোফাতেই ঘুমিয়ে পড়ে। সেই সময় পূর্ণা আসলে অনিন্দ চোখ খোলে আর তাকে চুপচাপ দেখতে থাকে। আসলে এই অনিন্দ ছিল একটু সাইকো মেন্টালিটির। তার তো ধারণা পূর্ণা যেহেতু এত দেরি করেছে, তার মানে সে তার ডিরেক্টরের সাথে রাত কাটিয়ে তাকে খুশি করে তারপর বাড়ি ফিরেছে। এছাড়া মিটিং চলাকালীন অনিন্দ তো পূর্ণাকে 10 বার কল করেছিল, কিন্তু পূর্ণা তো তার কল রিসিভই করেনি। তাই এবার সে পূর্ণাকে বলেই ফেলে যে আমি নিশ্চিত তুমি একজনের সঙ্গে নয়, বরং অনেকজনের সাথে রাত কাটিয়ে তাদেরকে খুশি করে কাজ পেয়ে তারপর বাড়ি এসেছ। সকালবেলা যেই ঝগড়া অসম্পূর্ণ রেখে পূর্ণা বেরিয়ে চলে গিয়েছিল, এখন তো অনিন্দ সেই ঝগড়াতে ঘি ঢেলে দেয়। তার এসব অসভ্য কথাবার্তা শুনে পূর্ণার তো মাথাটাই গরম হয়ে যায়। সে সব অপমান আর নিতে পারছিল না। সে এবার একটু রেগেই যায়। তারপরও তার কাছে তাদের এই সম্পর্কের অনেক বেশি গুরুত্ব ছিল, তাই সে তাকে এবার একটা কথা বলে যে তার যে পরবর্তী মুভিটা হতে চলেছে সেটা একটা পতিতার ক্যারেক্টার, আর এই ক্যারেক্টার পর্দায় ফুটিয়ে তুলতে হলে তাকে অনেকগুলো ইন্টিমেট সিন করতে হবে। আসলে এই বিষয়টা সে অনিন্দকে না জানিয়ে করতে চাইছিল না, তাই সে তাকে এসেই এই কথাগুলো বলতে থাকে। তবে এসব শুনে অনিন্দর তো মাথায় ঠিক থাকে না, তাই সে বলতে থাকে, আচ্ছা আচ্ছা, এতদিন ডিরেক্টর আর প্রডিউসারদের সাথে শুয়ে আসছিলে, তাতে মন ভরেনি, এখন নায়কদের সাথেও থাকতে হবে। এরপর অনিন্দ পূর্ণাকে আরো বাজে বাজে কথা বলতে থাকে। সে বলতে থাকে, আচ্ছা ওই হিরো যখন তোমার অনেক কাছে আসবে তখন তোমার কেমন লাগবে শুনি। এবার তো অনিন্দ অপমানের সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলে। সেই সময় তাকে থামাতে পূর্ণা সজোরে একটা চড় মেরে দেয়, কারণ এত বাজে কথা আর নেওয়া যাচ্ছিল না। এরপর পূর্ণা বলতে থাকে, এই জায়গাটা অর্জন করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, না হলে তোমার মতো সাধারণ একটা চাকরি নিয়েই আমাকে পড়ে থাকতে হতো। আসলে আমারই ভুল হয়েছে যে আমি তোমার মতো একটা মানুষকে আমার জীবনে রেখেছি। এইসব বলে অনিন্দের উপর প্রচন্ড রাগ দেখিয়ে পূর্ণা সেখান থেকে চলে যায়। একেবারে উচিত জবাব দিয়ে দিয়েছে সে তাকে, কিন্তু এত কিছুর পরও অনিন্দের মধ্যে কোনো অনুতপ্ত বোধই ছিল না। উল্টো সে তো এবার
প্রতিশোধের নেশায় পাগল হয়ে যায় যে এই অপমানের বদলা সে কিভাবে নিবে। পুজুন কি শয়তান এই লোক। অনিন্দ এবার পূর্ণাকে নিয়ে বলতে থাকে যে রিল বানিয়ে বানিয়েই তো তুমি এই পর্যন্ত এসেছো, তাই না? আমি এখন তোমার জীবনে এমন একটা রিল উপহার দিব যা তোমার পুরো জীবনকেই বদলে দিবে। এখন এটাই দেখার পালা যে এই বদমাশ সামনে কি করতে চলেছে। এখান থেকে দৃশ্য চলে যায় সেই পেট কাটা শয়ের কাছে। দেখা যায় সে তার পুরো দলবল নিয়ে মুভি দেখতে থাকে। সে আসলে সৃজিত মুখার্জির সিনেমার অনেক বড় ফ্যান। তো আজও সে মুভি দেখতে দেখতে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সারাদিন গুন্ডাগিরি করে বেড়ালেও মুভি দেখে সে যেন নিজেকে আর সামলাতে পারে না। সে তো অঝরে কাঁদতে থাকে। যাক, তো সে যখন সিনেমা দেখছিল তখনই তার সাথে দেখা করতে আসে অন্তরীপ নামে একটা ছেলে, যে তারই আন্ডারে কাজ করে। দীর্ঘ সময় ধরে মানুষ খুন করতে করতে সে এখন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাই সে এসব থেকে একটু দূরে যেতে চায়। কিন্তু তখন তাকে জানায় যে তার আন্ডারে কেউ যখন কাজ করতে শুরু করে এরপর তার আর কোনো বিরতি থাকে না। তবে এরপরও অন্তরীপ শয়ের কাছে অনেক অনুরোধ করতে থাকে যে সে আর এই কাজে থাকতে চাচ্ছে না, কটা দিন বিরতি চাচ্ছে। তখন পেটকাটা বাধ্য হয়ে তাকে কদিনের জন্য ছুটি দেয়। আচ্ছা, এই যে অন্তরীপ ছেলেটা, এর একটা বিশেষ গুরুত্ব আছে এই সিনেমাতে, যা আমরা পরবর্তীতেই জানতে পারবো। এখান থেকে দৃশ্য চলে যায় পূর্ণার বাবার বাড়িতে। সেখানে আমরা পূর্ণার মা, বাবা এবং দিদিকে দেখতে পাই। তার দিদি তো বসে বসে পূর্ণার বানানো রিলসগুলোই দেখছিল। তখনই তার মা এসে বলতে থাকে, আবারও সেসব ছাইপাশ দেখছিস? তখন পূর্ণার বোন বলতে থাকে, মা তুমি যেগুলোকে ছাইপাশ বলো সেগুলোর জন্যই কিন্তু পূর্ণার আজ এত ফ্যান ফলোয়ার হয়েছে, আর এসবের জন্য তাকে সিনেমায়ও ব্রেক দেওয়া হয়েছে। তখন তার মা বলে, ছাইপাশ ছাইপাশই হয়, কোনো বিশাল শিল্পকলা হয়ে যায় না। যাক, এরপরই সে পূর্ণার বাবাকে খেতে আসতে বলে। তো তাদের এই কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি যে পূর্ণা আসলে তার পড়াশোনা শেষ না করেই এই সিনেমা জগতে যাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। পূর্ণাদের পরিবার ছিল অনেকটা কনজারভেটিভ, তাই তার এসব অভিনয়, নাচ, গান তার পরিবার কখনোই মেনে নিতে পারেনি। কিন্তু পূর্ণার বোন সুপর্ণা বোনের এই সাফল্যে অনেক বেশি খুশি, আর ছোট থেকেই সে তাকে অনেক বেশি সাপোর্ট দিয়ে এসেছে। তো তারা সবাই যখন কথা বলছিল তখনই টিভিতে একটা নিউজ আসে। এই নিউজটা দেখেই যেন পূর্ণার পরিবার একেবারে হতবাক হয়ে যায়। তাদের পার তলা থেকে যেন মাটি সরে যায়। এখান থেকে দৃশ্য চলে যায় পূর্ণার কাছে। তার ম্যানেজার সৃষ্টির কলে তার ঘুম ভাঙে। সে তাকে কল করে জানায় যে তার আর অনিন্দর একটা ইন্টিমেট ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। একথা জেনেই তো পূর্ণা দ্রুত তার ফোন চেক করে। তখনই সে দেখতে পায় যে তাদের দুজনের 20 মিনিটের একটা ইন্টিমেট ভিডিও সারা নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এসব দেখে তো তার অবস্থাই খারাপ হয়ে যায়। এসব দেখে তো তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে একদম নিশ্চিত যে এই কাজ অনিন্দ ছাড়া আর কারো না। এসব দেখে পূর্ণা তো অনেক বেশি ভেঙে পড়ে। তখনই তার ম্যানেজার তাকে জানায় যে সে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে তার এই ব্যাপারে রিপোর্ট লিখিয়েছে। তবে কয়েকটা সাইট থেকে তার এসব ভিডিও তুলে নেওয়া হলেও আসল সমস্যা হলো তার এই ভিডিওটা অলরেডি নীল ছবির সাইটগুলোতে ছড়িয়ে পড়েছে। সেগুলো নিয়ে কিচ্ছু করা যাচ্ছে না। এই সম্পূর্ণ বিষয়টাতে পূর্ণা অনেক বেশি ভেঙে পড়ে। সে তো বুঝতে পারে না সে এখন কি করবে। যে মানুষটাকে বিশ্বাস করে সে তার সর্বস্ব দিয়ে দিয়েছে, সেই মানুষটা তার সাথে এমন করবে সে তো কখনো চিন্তাও করতে পারেনি। এবার তো দেখা যায় এই পুরো ঘটনার প্রভাবটা পূর্ণার কর্মক্ষেত্রেও পড়ে। এক এক করে তার সমস্ত মুভির কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যায়। তার পরবর্তী সিনেমার কাজটাও বন্ধ হয়ে যায়। পূর্ণা তখন রেগে মেগে সোজা চলে যায় তার সেই প্রেমিক অনিন্দর কাছে, আর তাকে অনেক বেশি অপমান করতে শুরু করে। তবে এই সাইকো অনিন্দ উল্টো পূর্ণার উপরেই দোষ চাপাতে থাকে। সে বলতে থাকে, তোমার পরবর্তী সিনেমা যেহেতু পতিতাবৃত্তি নিয়েছিল, তাই তুমিই নিশ্চয়ই ইচ্ছে করে আমাদের ইন্টিমেট ভিডিও ভাইরাল করে দিয়েছো যাতে তোমার সিনেমাটা হিট হয়ে যায়। পূর্ণা তো এসব কথা শুনে একেবারে হতবাক হয়ে যায় যে এই ছেলে কিভাবে সব দোষ তার উপর চাপিয়ে দিচ্ছে। অনিন্দ তাকে আরো বলে, তোমার তো ভাগ্য ভালো যে আমি তোমার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করিনি। এই সব কিছু দেখে শুনে পূর্ণার তো মাথাটাই খারাপ হয়ে যায়। অনিন্দ তো বেশ সুকৌশলে পূর্ণাকে ফাঁসিয়ে দিল। পূর্ণা এবার কোনো কুল না পেয়ে তার বাড়িতে গিয়ে পৌঁছায় যে হয়তো এখন তার পরিবার তাকে আশ্রয় দিবে। কিন্তু সেখানে গিয়েই সে জানতে পারে যে তার সেই ভিডিও লিক হওয়ার সাথে সাথে তার বাবার সেরিব্রাল অ্যাটাক এসেছে। এই কথা শুনেই তো পূর্ণা অস্থির হয়ে যায়। সে তার বাবাকে দেখতে যেতে চায়, কিন্তু সুপর্ণা তার বোনকে নিষেধ করে যে সে যেন এখন তার বাবার সামনে না যায়। অন্যদিকে পূর্ণার মা তো তাকে সামনে দেখতে পেয়েই নানান ধরনের আজে বাজে কথা বলতে থাকে। সে তাকে অনেক অপমান করতে থাকে। এক পর্যায়ে পূর্ণা যেন তার জীবনের সবকিছুই হারিয়ে ফেলে। সম্মান, পেশা, পরিবার কোনো কিছুই যেন আর তার নেই।
সেই সময় পূর্ণা আবার তার বাবার কাছে যেতে চাইলে তার মা তাকে কষিয়ে এক চড় মারে। এরপর সে বলতে থাকে, আজ কেন এসেছিস? হ্যাঁ, লুকিয়ে যেদিন বাড়ি থেকে চলে গিয়ে ক্যামেরার সামনে বিবস্ত্র হয়ে দাঁড়ালি, সেদিন কি পরিবারের সম্মানের কথা মনে পড়েনি? তো তারা যখন এভাবে কথাবার্তা বলছিল তখনই সেখানে পূর্ণাকে দেখে তাদের প্রতিবেশীরা তার ভিডিও করতে শুরু করে দেয়। তখন তার মা তাকে আরো বলতে থাকে যে ওই ভিডিও করে কত টাকা পেয়েছিস? হ্যাঁ, তার থেকে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ালে তো অনেক টাকা ইনকাম করতে পারতি। তার মা তাকে আরো বলে, আমারই আসলে ভুল হয়েছে, তুই যখন আমার গর্ভে ছিলি তখনই যদি তোকে মেরে ফেলতাম তাহলে আজ আমার আর এই দিন দেখতে হতো না। এরপরই পূর্ণার মা তাকে পরিষ্কার জানিয়ে দেয় যে সে যেন আর কখনো এই বাড়িতে পা না রাখে। সুপর্ণা তখন তার মাকে কোনোভাবে সেখান থেকে সরায়। এরপর পূর্ণাকে বুঝিয়ে বলতে থাকে, কোনো রকমে আজ রাতটা আশেপাশের কোনো হোটেলে থেকে যা, কাল সবকিছু একটু নর্মাল হলে এখানে চলে আসিস। একের পর এক ধাক্কায় পূর্ণা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকে। সে এতটাই ভেঙে পড়েছিল যে সে এবার ঠিক করে যে সে আত্মহনন করবে, এই জীবন সে আর রাখবে না। এরপর সে বেশ সাহস নিয়ে চলে যায় পাহাড়ের চূড়ায়, সেখান থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দিতে। কিন্তু অনেক চেষ্টা করেও সে আত্মহনন করতে পারে না, তার অনেক বেশি ভয় হচ্ছিল। এদিকে তো পূর্ণার সেই ভিডিও চর্চা সব মিডিয়ায় চলতে শুরু করে, এমনকি তার সমকক্ষ অভিনেত্রীরাও তাকে নিয়ে বেশ রসিয়ে কষিয়ে কথা বলতে থাকে। এবার তো তারা সুযোগ পেয়েছে, তাই তারা তাকে নিয়ে মজা করতে শুরু করে। অনিন্দকে শাস্তি দেওয়ার বদলে তারা তো পূর্ণাকে নিয়েই পড়ে আছে। তাছাড়া বিভিন্ন চ্যানেলে নানা রকম বিশিষ্ট মানুষকে নিয়ে বৈঠক শুরু হয়। তাদের মধ্যে কেউ কেউ পূর্ণার চরিত্রে দাগ দেয়, আবার কোনো ব্যক্তি অনিন্দকে দোষারোপ করতে থাকে। কেউ বলতে থাকে বিয়ের আগে এভাবে লিভ ইনে থাকতো, এটা কি কোনো ভালো কথা নাকি? ছি ছি, এ তো লজ্জার ব্যাপার। আবার অনেকের মতে ভালোবাসা কি দোষের কিছু নাকি? তো এই সব কিছুর কারণে পূর্ণার সেই প্রাইভেট ভিডিওটা ঢাকা পড়ার পরিবর্তে উল্টে সেটা আরো ভাইরাল হয়ে যায়। সবার মুখে মুখে পূর্ণাকে নিয়েই কথা হতে থাকে, ছোট থেকে বড় সকলেই সেই ভিডিও এনজয় করতে থাকে। তো এবার পূর্ণা ঠিক করে যে সে তো নিজেকে শেষ করবেই, তবে আত্মহনন করা তো তার ক্ষমতার বাইরে। আত্মহনন করার মতো সাহস তার মধ্যে নেই, তাই সে সিদ্ধান্ত নেয় যে কোনো কন্ট্রাক্ট কিলারকে হায়ার করবে যাতে সে তাকে মেরে ফেলে। তো এরপরই পূর্ণা গিয়ে পৌঁছায় সেই পেট কাটা শয়ের কাছে। আগেই তো বলেছি পেট কাটা শ একজন মুভি লাভার। তো সে পূর্ণার প্রথম ছবি সাংসারিক গুপ্তধনের রহস্য এই মুভি দেখেই তার ফ্যান হয়ে গেছে। আর পূর্ণাকে নিয়ে যেই ব্যাপারটা ছড়িয়েছে সেই বিষয়ে সেও জানতো। তবে এই পেট কাটা সহ অনেক অনেক মানুষ খুন করলেও মেয়েদের ব্যাপারে সে অনেক বেশি সংবেদনশীল। তো দেখা যায় সে তার আন্ডারে কাজ করা সব ছেলেদেরকে সেখান থেকে বের করে দেয় আর পূর্ণার সাথে একান্তে কথা বলতে চায়। এরপর পূর্ণা তাকে জানায় যে সে মরতে চায়, তবে সে নিজে মরতে পারছে না, তাই একজন কিলারকে হায়ার করতে এসেছে। শ তো প্রথমে এই কথা শুনে একেবারে থতমত খেয়ে যায় যে এ কেমন আবদার, কিন্তু এরপরই সে তার কন্ট্রাক্টটা নিয়ে নেয়। সে পূর্ণাকে জানায় যে কোনো সমস্যা নেই, সে তার আন্ডারে কাজ করা একটা ছেলেকে তার কাছে পাঠিয়ে দিবে আর তার পাঠানো ছেলে একেবারে নিখুঁতভাবেই কাজ সেরে ফেলবে। তার হাত বেশ পাকা, শুধু ছেলেটির চা পানির ব্যবস্থা করতে হবে তাকে। পূর্ণাও এতে রাজি হয়ে যায়। এরপরই শয়ের থেকে নাম্বারটা নিয়ে বাড়ি এসে পূর্ণা সেই কিলারকে কল করে, যে কিলারের নাম অন্তরীপ হালদার। কিছুক্ষণ পরই দেখা যায় পূর্ণার বাড়িতে এসে হাজির হয় সেই অন্তরীপ হালদার। বয়স 32 হবে, একেবারেই সাধারণ একটা ছেলে। তো এই বাড়িতে এসেই সে পূর্ণাকে জানায় যে পূর্বে তার ছদ্মনাম ছিল আনন্দকর, যখন সে হেমলক সোসাইটিতে কাজ করত। এই সোসাইটির কাজ কি তা তো আপনারা নিশ্চয়ই জানেন, তবে যারা জানেন না তাদেরকে একটু বলে দিচ্ছি। এই হেমলক সোসাইটির কাজ ছিল যারা আত্মহনন করতে চাইতো তাদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে জীবনের সৌন্দর্য উপভোগ করানো হতো। তারা এই ধরনের মানুষকে মৃত্যুর এতটা কাছাকাছি নিয়ে যেত যে মানুষ তখন জীবনের আসল মানে বুঝতে পারত, আর এভাবেই তারা এই সব মানুষকে আত্মহননের পথ থেকে ফিরিয়ে আনত। যাক, এসবই ছিল এই অন্তরীপ হালদার বা আনন্দকরের কাজ। তবে পরবর্তীতে সে ভেবে দেখল আসলে মানুষকে জীবনের স্রোতে ফিরিয়ে নিয়ে আসার কোনো মানে নেই, কারণ সে যতগুলো মানুষকে জীবনের স্রোতে ফিরিয়ে এনেছিল তাদের মধ্যে কেউই জীবনের আসল মানে বুঝতে পারেনি। কেউ বাচ্চা কাচ্চা নিয়ে হোম লোন টানতে টানতেই শেষ হয়ে যাচ্ছে, কেউ আবার ডিপ্রেশনের জগতে আবারও পা রেখেছে। তাই এখন তো তার মনে হয় যে সেই সব মানুষের মরে যাওয়াটাই ভালো ছিল, তাদেরকে বাঁচানোটাই ভুল হয়েছে। যাক, তো এরপর সে জানায় বর্তমানে তার ছদ্মনাম হলো অন্তরীপ, আর সে কিলবিল সোসাইটি নামক একটা নতুন সংস্থা পরিচালনা করছে। আর এই সংস্থার কাজ হলো মানুষকে ইচ্ছা মৃত্যু প্রদান করা।
ছেলেটি তখন বলতে থাকে তার এতগুলো ছদ্মনামের মধ্যে আসল নাম হলো মৃত্যুঞ্জয়। সে এরপর পূর্ণাকে বলতে থাকে, আপনি একদম চিন্তা করবেন না, আমাদের এজেন্সি একেবারে কম কষ্ট দিয়ে মানুষকে মৃত্যু প্রদান করে। আপনি তো জানতেও পারবেন না যে আপনি কখন টপকে গেছেন। এরপর মৃত্যুঞ্জয় বলতে থাকে, আমি এখন মৃত্যুতে বিশ্বাস করি, কারণ গাজার ধ্বংসস্তূপে ছোট বাচ্চাদের ছিন্ন বিচ্ছিন্ন হওয়া মৃতদেহ, তারপরে এই দৈনিক জীবনে মেয়েদের উপর শারীরিক নির্যাতন, আরো নানা ধরনের অপরাধমূলক যেসব কর্মকাণ্ড প্রতিনিয়ত আমাদের সামনে আসে, তাতে কি আপনার মনে হয় এই পৃথিবী মানুষের বসবাসের যোগ্য? তো এরপরে মৃত্যুঞ্জয় পূর্ণাকে জিজ্ঞেস করে, এবার আপনি বলুন তো, মৃত্যুর আগে আপনার কোনো অপূর্ণ ইচ্ছা রয়েছে যা আপনি পূর্ণ করতে চান? যেমন আপনার সম্পত্তির মালিকানা কাদের নামে করতে হবে, তারপর আপনার শ্রাদ্ধে কি কি মেনু হবে, সেই সবকিছুই আমাদের আপনার মৃত্যুর আগে ঠিক করতে হবে। কিন্তু পূর্ণার তো এই সব বিষয় মাথার উপর দিয়ে যাচ্ছিল। মৃত্যুঞ্জয় যে এসব কি বলছে সে কিছুই বুঝতে পারছিল না। সে তখন ভাবতে থাকে যে এটা ঠিক যে সে মরতে চায়, কিন্তু এই এজেন্সিটা তার মৃত্যুর পর তার শ্রাদ্ধের মেনুও ঠিক করবে, ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে তার কাছে। তখন মৃত্যুঞ্জয় পূর্ণাকে বলে তার আজকে একটা কাজ রয়েছে, সে সেটা নিজের চোখে দেখতে পারে, তাহলেই সে বিশ্বাস করবে। মৃত্যুঞ্জয় বলতে থাকে, আসলে আপনার মতো আমার আরেকজনের সাথেও কন্ট্রাক্ট হয়েছিল, আর সেই কন্ট্রাক্ট মতে আজই আমি তাকে মারতে চলেছি, তাই চলুন আমার সাথে, নিজের চোখেই সব দেখবেন, তখন যদি বিশ্বাস করতে পারেন আর কি। পূর্ণাও তো এবার তার সাথে বেরিয়ে পড়ে। কিছুদিন আগেও যে মেয়েটা এতটা প্রাণবন্ত ছিল, তার আজ এই অবস্থা যে সে আজ নিজের মৃত্যুর জন্য অস্থির হয়ে আছে, যে কবে তার মৃত্যু ঘটবে আর কবে সেই যন্ত্রণাময় দুনিয়া থেকে মুক্তি পাবে। তো এরপরই মৃত্যুঞ্জয় তার এই কন্ট্রাক্ট কিলিং এর একটা কন্ট্রাক্ট ধরিয়ে দেয় পূর্ণার হাতে, আর এই কন্ট্রাক্ট অনুযায়ী পূর্ণাকে তার মৃত্যুর আগেই সমস্ত টাকা দিয়ে যেতে হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই এজেন্সি খুবই প্রফেশনাল, তারা তাদের সবকিছু মেনটেন করেই এই কন্ট্রাক্ট কিলিং করে থাকে। এরপরই দৃশ্য চলে যায় পূর্ণার বাড়িতে। পূর্ণার বাবা এখন কিছুটা সুস্থ, তাই দেখা যায় পূর্ণার বড় বোন সুপর্ণা নিজের ল্যাগেজ প্যাক করতে থাকে, কারণ এখন যেহেতু তাদের বাবা সুস্থ তাই সে পূর্ণার কাছে যেতে চায়। পূর্ণার এখন জীবনের যেই অবস্থা, সে তাকে এই অবস্থায় একা ফেলে রাখতে পারে না, কিন্তু তার মা তো এতে আপত্তি জানায় যে ওরকম মেয়ের কাছে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু সম্পূর্ণা তো সবসময় পূর্ণাকে সাপোর্ট দিয়ে যেত, তাকে অনেক বেশি ভালোবাসতো, তাই তার এই খারাপ সময়ে সে তাকে কোনোভাবেই একা ছাড়তে পারবে না। সে আরো বলতে থাকে, দেখো সবারই তো একদিন চলে যেতে হবে, এখন তোমরা যদি চলে যাও তখন আমার জীবনে তো একমাত্র আমার ওই বোনটাই থাকবে, তাই না? তাছাড়া নিজের স্বপ্ন নিয়ে বাঁচাটা তো ভুল কিছু নয়, আমার বোন তো তার সেই স্বপ্নটাই বাঁচতে চেয়েছিল। তবে যে আকস্মিক ঘটনা ঘটে গেছে সেটার জন্য তো পূর্ণা দোষী নয়, বরং সে তো একজন ভিকটিম, তাই ওকে খামোখা দোষারোপ করো না। আর এই সময়টা ওকে একা ছাড়লে না জানি ও কি করে ফেলবে। তো মা মেয়ের কথা থেকে এখানে আমরা আরো একটা ব্যাপার জানতে পারি যে ক্লাস 12-এ পড়াকালীন পূর্ণা তার টিউশন টিচারের প্রেমে পড়ে, কিন্তু বয়সের অনেক ফারাকের জন্য পূর্ণার মা এই সম্পর্কটা মেনে নিতে পারেনি, তাই সে তাদেরকে আলাদা করার জন্য অনেক চেষ্টা চালিয়েছে। এরপর না পেরে জোর করেই পূর্ণাকে তার প্রেমিকের থেকে আলাদা করেছে। তাছাড়া আর একটা বিষয় হলো, পূর্ণা সেই টিউশন টিচারকে মনে মনে ভালোবেসেছিল সম্পূর্ণা, কিন্তু বোনের ভালোবাসার মাঝে সে কোনোদিনও বাধা হয়ে দাঁড়াতে চায়নি, তাই নিজের ভালোবাসা সে গোপনই রেখে গেছে। যাক, তো পূর্ণার সেই সময়ের সম্পর্ক ভাঙার পর সে এক প্রকার জেদ করেই আর বিদ্রোহ করেই এই বাড়ি থেকে চলে গিয়েছিল, যাতে করে সে একটু নিজের মতো করে বাঁচতে পারে। এ কারণেই সে একা একা সেই সময় কলকাতায় চলে আসে। যাক, তো এখানে পূর্ণার মা আর সুপর্ণার মধ্যে বেশ তর্ক বিতর্ক হয়, কিন্তু এরপরও সুপর্ণা তার বোনের সাথে দেখা করতে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে দেখা যায় মৃত্যুঞ্জয় তার কন্ট্রাক্ট কিলিং এর ব্যাপারটা সরাসরি দেখানোর জন্য পূর্ণাকে তার সাথে করে নিয়ে আসে। এরপর সে পূর্ণাকে ওই ক্লায়েন্টের বাড়ির সিসিটিভি ফুটেজের একটা ভিডিও আর একটা হেডফোন দিয়ে যায়, যাতে করে ভেতরে কি হচ্ছে সেই সব কিছু সে বুঝতে পারে। তো এরপরে মৃত্যুঞ্জয় তার ক্লায়েন্ট মুক্তিদের বাড়িতে চলে আসে। এই মুক্তিও আসলে তার ইচ্ছা মৃত্যুর জন্য মৃত্যুঞ্জয়ের সাথে 2 সপ্তাহ আগে যোগাযোগ করেছিল, আর আজই হলো তার শেষ দিন। মৃত্যুঞ্জয় আসলে তাকে না জানিয়েই আজ তাকে হত্যা করতে চলেছে, যাতে করে মুক্তি প্যানিক না হয়েই শান্তিতে মৃত্যুবরণ করতে পারে। তো দেখা যায় মৃত্যুঞ্জয় তো মুক্তির জন্য তার পছন্দের 1 প্লেট বিরিয়ানি নিয়ে পৌঁছায়। মুক্তিও তো সেই বিরিয়ানি পেয়ে ভীষণ খুশি হয়ে যায় আর মৃত্যুঞ্জয়কে ধন্যবাদও জানায়। তো বিরিয়ানি খেতে খেতে তারা দুজন কথা বলতে থাকে। তখনই মুক্তি বলে ওঠে যে সে আর মরতে চায় না, এমনকি সে তো মৃত্যুঞ্জয়কেই ভালোবেসে ফেলেছে, তার সাথেই সে তার বাকি জীবনটা কাটাতে চায়।
কিন্তু এসব ভালোবাসার ব্যাপার তো কন্ট্রাক্টে ছিল না। মুক্তি তো নিজেকে শেষ করার জন্য এই কন্ট্রাক্ট দিয়েছিল কিল বিল সোসাইটিতে, আর সেই অনুযায়ী সে সব টাকা পয়সাও পেমেন্ট করে দিয়েছে। তাছাড়া এই এজেন্সি তো মুক্তির সকল অপূর্ণ ইচ্ছাগুলোও পূরণ করে দিয়েছে। এখন শুধু তার মৃত্যুর পালা। তাকে মারার মাধ্যমেই তার সাথে করা এই কন্ট্রাক্টটা শেষ হবে। কিন্তু এখন সে বলছে সে আর মরতে চায় না, বাঁচতে চায়। এখন মৃত্যুঞ্জয় কি করবে? এই জায়গাটা একটা টান টান উত্তেজনা সৃষ্টি হয় যে মুক্তির সাথে কি হতে চলেছে। সে কি আসলেই মারা যাবে, নাকি মৃত্যুঞ্জয় তাকে বাঁচিয়ে দিবে? ওদিকে পূর্ণা গাড়িতে বসে ইয়ারফোনে সবকিছু শুনছিল। তো মুক্তি যখন মৃত্যুঞ্জয়ের কাছে তার প্রেম নিবেদন করে, ঠিক তখনই মৃত্যুঞ্জয় তার গানটা বের করে। এরপরই সে আর এক মুহূর্ত দেরি না করে মুক্তিকে সাথে সাথে শুট করে দেয়। ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মুক্তি। যে ব্যাপারটা ছিল একেবারেই অবিশ্বাস্য। আর এই পুরো ঘটনা নিজ চোখে দেখার পর পূর্ণা তো একেবারে হতবাক হয়ে যায়। অর্থাৎ একবার যখন কেউ এই কিল বিল সোসাইটিতে নিজের মৃত্যুর কন্ট্রাক্ট করে ফেলে আর তাদেরকে প্রথম পেমেন্টও করে দেয়, এরপর তারা আর পেছাতে পারে না। সেই মানুষ পরবর্তীতে বাঁচতে চাইলেও সেই কন্ট্রাক্ট আর ভঙ্গ করা যায় না। কেউ একবার এখানে কন্ট্রাক্ট করলে তাকে যে মরতেই হবে। এখানে আরো একটা জিনিস দেখে খুব অবাক লাগে, কারণ এই মৃত্যুঞ্জয় একেবারেই নরম স্বভাবের একটা মানুষ আর একদম সাধারণ দেখতে। এরকম একটা মানুষ নিজের দায়িত্ব পালনে এতটা হিংস্র হতে পারে তা মৃত্যুঞ্জয়কে না দেখলে কখনোই বোঝা যেত না। আচ্ছা, আপনারা মনে করতে পারেন এই যে কন্ট্রাক্ট কিলিং হয় পুলিশ কি কিছুই বলে না? আসলে পুলিশেরও এই সোসাইটির সাথে যোগাযোগ আছে, যে কারণে খুন করেও ধরা পড়ার পসিবিলিটি একেবারেই নেই। যাক, তো এরপরই দেখা যায় পূর্ণা বাড়ি ফিরে আসে, কিন্তু নিজ চোখে একটা মানুষ খুন হওয়া দেখাটা তার জন্য স্বাভাবিক কিছু নয়। সে অনেক বেশি ট্রমাটাইজড হয়ে যায়। সে তো কোনোভাবে এই ট্রমা থেকে বেরই হতে পারছিল না। তবে হ্যাঁ, কিছু সময় আগ পর্যন্ত তার এই এজেন্সিকে নিয়ে যে সন্দেহটা ছিল সেটা এখন আর নেই। সে খুব ভালো করেই বুঝতে পেরেছে এদের সাথে কন্ট্রাক্ট করা মানে নিশ্চিত মৃত্যু। তবে এত সব কিছু জানার পরও সে তার ইচ্ছা মৃত্যু থেকে পিছিয়ে আসে না। সে তার ফার্স্ট পেমেন্টটা করেই দেয়, অর্থাৎ তার কন্ট্রাক্টটা ফাইনাল হয়ে যায়। এই এজেন্সি যে তার ক্লায়েন্টকে বিনা কষ্টে মৃত্যুই প্রদান করে তাই শুধু নয়, বরং মৃত্যুর পরে তার ধর্মমত অনুযায়ী শেষকৃত্যের ব্যবস্থা করে থাকে। তাছাড়া শ্রাদ্ধের মেনু, তারপরে নিয়ম ভঙ্গের দিন মাছ হবে না মাংস, সেই সবকিছুই এই এজেন্সি ঠিক করে থাকে, যাতে করে যে কোনো মানুষ নিশ্চিন্তে মৃত্যুবরণ করতে পারে। সেজন্য তারা আগে থেকেই ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেয় যে তাদের মৃত্যুর পর ভোজের অনুষ্ঠানে অতিথিদের পাতে মাছ পড়বে না মাংস। এই সব কথা শুনে তো পূর্ণা খুবই বিরক্ত হয়ে যায়, কারণ সে তো মরে যেতে পারলেই বাঁচে, কিন্তু মরার আগে যে এত কিছু করতে হবে এসব তো তার মাথায় ছিল না। তখন মৃত্যুঞ্জয় বলতে থাকে, দেখুন, আপনার যেহেতু অপমৃত্যু হবে তাই আপনার প্রেতাত্মা হওয়ার ভয়টা আপনার পরিবারের মধ্যে থাকতেই পারে। তাই আপনার মৃত্যুর পর তাদের যেন কোনো অনিষ্ট না হয় সেই কাজটাও আপনাকে করে যেতে হবে। আমরা শুধুমাত্র প্ল্যান মোতাবেক সবকিছু ব্যবস্থা করব। তো এরপরই পূর্ণা বলে যে তার মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি তার পরিবার পাবে, অর্থাৎ তার মা, বাবা এবং বোন, এমনটাই ঠিক করা হয়। তাছাড়া তার মৃত্যুর পর তার বাবার চিকিৎসার জন্য বড় নামি দামি এক হসপিটালে লাইফ টাইম হেলথ ইন্স্যুরেন্সেরও ব্যবস্থা করবে এজেন্সি। মৃত্যুঞ্জয় আরো বলতে থাকে, দেখুন, আপনার সব দায়িত্ব আর সব চিন্তা আমাদের, শুধুমাত্র মৃত্যুটা আপনার, তাই আপনাকে এনজয় করতে করতেই মরতে হবে, এত চিন্তা করলে তো হবে না। যাক, তো এরপরই পূর্ণা ঠিক করে যে তার নিয়ম ভঙ্গের মেনু শুরু হবে প্রন পাকোড়া দিয়ে, আর স্পেশাল আইটেমে থাকবে মাংস, আর শেষ পাতে পড়বে আইসক্রিম। এবার তো এই সব ঝামেলা মিটে গেল। এবার আসে আসল প্ল্যান, পূর্ণার মৃত্যু। কিন্তু পূর্ণা তার এই মৃত্যুটাকেই ভয় পাচ্ছে। সে ভয় পেতে থাকে মৃত্যুর কয়েক ঘন্টা আগের সময়টা নিয়ে, আর আরো বেশি ভয় পাচ্ছে কষ্ট পেয়ে মৃত্যু হবে এটা ভেবে। ঠিক এ কারণেই তো সে নিজে আত্মহনন না করে মৃত্যুঞ্জয়কেই তাকে মারার দায়িত্ব দিয়ে দিয়েছে, যাতে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত সে বুঝতে না পারে যে সে আজ মরতে চলেছে। হুট করেই যেন তার মৃত্যু হয়ে যায়, যাতে সে মৃত্যুর সময় এতটুকুও কষ্ট না পায়। এসব শুনে মৃত্যুঞ্জয় বলতে থাকে, ঠিক আছে, সেটা সে পারবে, তবে তার আগে এই কয়েকটা দিন তাকে সবসময় পূর্ণার সাথে সাথেই থাকতে হবে। মৃত্যুঞ্জয় বলতে থাকে, দেখুন, আপনার রাতে ঘুমাতে যাওয়া থেকে সকালে ওঠা পর্যন্ত আমি আপনার সাথেই থাকবো, সর্বক্ষণই থাকবো। এটা করতে পারলে আমি আপনার জীবনের সবকিছুর সাথে পরিচিত হতে পারবো, আর এরপরই সুযোগ বুঝে টুক করে আপনাকে মেরে দিব। কিন্তু সবসময় তার সাথে থাকলে তো মানুষ সন্দেহ করবে। তাই অবশেষে পূর্ণা ঠিক করে যে মৃত্যুঞ্জয়কে সে তার পিয়ার হিসেবে রাখবে।
তো মৃত্যুঞ্জয় এখানে পূর্ণাকে কথা দেয় যে আগামী 1 সপ্তাহের মধ্যে সে পূর্ণাকে মেরে ফেলবে আর দেয়ালের ফটো বানিয়ে দিবে। অবশেষে তাদের সমস্ত ডিল ফাইনাল হয়ে যায়। তবে এই সব কিছুর মধ্যে পূর্ণা তো বেশ হাঁপিয়ে উঠেছিল। আসলে হোটেলের ওই ভিডিও লিক হওয়ার কারণে সে যখনই বাইরে লোকজনের মধ্যে যেত তখনই তার মনে হতো যে হয়তো সকলেই তাকে বিবস্ত্র অবস্থায় কল্পনা করছে, যে কারণে তার ডিপ্রেশন ধীরে ধীরে আরো বেশি বাড়তে থাকে। তাও সে এভাবেই জীবন কাটাচ্ছিল। এখন তো প্রায়ই সে মৃত্যুঞ্জয়কে নিয়েই সব জায়গায় যায়। তো এভাবে একদিন ঘুরে ফিরে নিজেদের কাজ সেরে পূর্ণা যখন বাড়িতে ফিরে আসে তখনই সে দেখতে পায় তার দিদি এসে বসে আছে। সে তো তার দিদিকে দেখে খুবই অবাক হয় আর তাকে জিজ্ঞেস করতে থাকে, কি ব্যাপার, তুই এখানে? তখন পূর্ণার দিদি বলতে থাকে, আমি তোকে কতবার কল করেছি, মেসেজ করেছি, দেখ। পূর্ণা তখন বলে, সরি রে দিদি, ফোনটা সাইলেন্ট ছিল, একদম টের পাইনি। সে বলতে থাকে, আসলে আমরা একটা মিটিং এ ছিলাম তো তাই ফোনটা সাইলেন্ট করতে হয়েছিল। এরপরই সে তার দিদির সাথে মৃত্যুঞ্জয়ের পরিচয় করিয়ে দেয়। তখন তার দিদি তো ভাবতে থাকে যে এটা নিশ্চয়ই তার বয়ফ্রেন্ড। তাই মৃত্যুঞ্জয় চলে যাওয়ার পর তার দিদি তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে, কি রে বয়ফ্রেন্ড, বল না। পূর্ণা তো প্রথমে কিছুই বলতে চায় না, কিন্তু এরপর বেশ ক্যাজুয়ালি বলে দেয় যে ভাড়া করা খুনি, আমাকে খুন করার জন্য হায়ার করেছি, এখন বল চা খাবি কিনা। তখন তার দিদি তো এসব কথা শুনে বলতে থাকে, বুঝেছি, তোর বয়ফ্রেন্ডই, আর বলতে হবে না। তখনও পূর্ণা কিচ্ছু বলে না, খালি জিজ্ঞেস করতে থাকে, চা খাবি কিনা বল না। তখন তার দিদি বলে, এতদিন পর আসলাম, এখন তুই আমাকে চা খাওয়াবি? এটা বলার পরই দৃশ্য চলে যায় একটা ক্লাবে, অর্থাৎ তার বোন তার সাথে ড্রিঙ্ক করতে চাইছিল, তাই তারা একটা ক্লাবে চলে আসে। তো এখানে তারা দুই বোন মিলে ডান্সও করতে থাকে। এর মধ্যে আবার গল্পও করতে শুরু করে। পূর্ণা তার দিদিকে জিজ্ঞেস করে, বাবা কেমন আছে রে? তার দিদি জানায়, আগের থেকে অনেকটা ভালো, চিন্তার কোনো কারণ নেই। তখন পূর্ণা তার বোনকে জিজ্ঞেস করে, তো হঠাৎ তুই এখানে চলে আসলি যে? তখন তার দিদি বলে, হঠাৎ মানেটা কি? আমি আমার বোনের কাছে আসতে পারবো না? তখন পূর্ণা বলে, হ্যাঁ অবশ্যই আসতে পারিস, তবে এতদিন তো আসিসনি, তাই জিজ্ঞেস করছি আর কি। তখন পূর্ণার দিদি বলে, আসলে আমি এটা শিওর হতে চাচ্ছিলাম যে তুই ভালো আছিস কিনা, এজন্যই চলে এসেছি। এ কথা শুনে পূর্ণা বলে, ও আচ্ছা, তো এখন কি তুই বুঝতে পারছিস যে আমি ভালো আছি কিনা? তার বোন তখন মাথাটা নাড়ায়, আর কিছুই বলে না। তার বোন তো ভাবছে পূর্ণার নতুন বয়ফ্রেন্ড হয়েছে, তাই হয়তো তার জীবনটাও ধীরে ধীরে শুধরে যাচ্ছে, তাই সে তার বোনকে নিয়ে খুশিই ছিল। কিন্তু তার বোন যে কি করতে যাচ্ছে তা তো তার মাথায় ছিল না। যাক, তো এখানে তারা বেশ নাচানাচি করে। এরপরই দুই বোন এত ড্রিঙ্ক করে যে একেবারে মাতাল হয়ে পড়ে। তখন পূর্ণার দিদি তাকে বলতে থাকে, দেখ, আমার উপর খামোখা রাগ করিস না, আমি মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে তো এখনো তোর উপর খুব রেগে আছে, বুঝতেই তো পারছিস। তারা একটু অন্যভাবে চিন্তা ভাবনা করে। তাছাড়া বাড়ির মেয়ে বাড়ি থেকে পালিয়ে সিনেমায় জয়েন করেছে, এসব তো মারা মুভিতে দেখে এসেছে এতদিন, কিন্তু রিয়েল লাইফে তো তারা এসব ফেস করেনি। যাক, এভাবে এক কথা দু কথা বলতে বলতে তাদের মধ্যে উঠে আসে পূর্ণার সেই ছোটবেলার প্রেমিক অরণ্যর কথা, যাকে সুপর্ণাও ভালোবাসতো। তখন পূর্ণা তার দিদিকে বলতে থাকে, দেখ, আমি যদি জানতাম যে তুইও স্যারকে ভালোবাসিস তাহলে আমি কখনোই এদিকে এগোতাম না। এ পর্যায়ে আবার কথা বলতে বলতে পূর্ণা তার দিদিকে বলতে থাকে, শোন, আমার যদি কখনো কিছু হয়ে যায় আমার সবকিছু তোরা পাবি, বুঝলি? এ কথা শুনেই তো তার দিদি একটু আটকে ওঠে, তবে এসবে সে তেমন একটা পাত্তাও দেয় না, কারণ তার বোন তো একেবারে মাতাল হয়েছিল। মাতাল অবস্থায় কি না কি বলছে। তো এরপরই পূর্ণা তার দিদিকে কাজের বাহানা দিয়ে বাড়ি চলে যেতে বলে। সেদিন রাতেই আবার মৃত্যুঞ্জয় আসে পূর্ণার কাছে। পূর্ণা তখন তার কাছে আবারও জানতে চায় যে ঠিক কতদিনের মধ্যে সে তাকে মারতে পারবে। মৃত্যুঞ্জয় তাকে জানায় যে তার কাজ প্রায় শেষ, আর একটা সপ্তাহ সময় পেলেই সে তাকে মেরে ফেলতে পারবে। তো এই পর্যায়ে কথায় কথায় মৃত্যুঞ্জয় তাকে জানায় যে সে ব্লাড ক্যান্সারের পেশেন্ট। আজ থেকে 12 বছর আগে 6 মাস অন্তর অন্তর তাকে ব্লাড চেঞ্জ করতে হতো, যে কারণে মৃত্যুঞ্জয় চেয়েও কাউকে নিয়ে ঘর বাঁধার স্বপ্নও দেখতে পারেনি, আর এখন তো তাকে প্রত্যেক সপ্তাহে ব্লাড চেঞ্জ করতে হয়। এসব শুনে পূর্ণা বলে, আপনি তো আচ্ছা মশাই, বুঝলাম আপনার সেলগুলো রোগে মরছে, তবে সুস্থ মানুষের সেলগুলো তো বার্ধক্যে মরে। এই সবকিছু তো জীবনে চলতেই থাকবে, তাই বলে প্রেম করবেন না, কাউকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখবেন না। এসব শুনে মৃত্যুঞ্জয় বলে, ঠিক আছে, তাহলে আপনার জীবনে আর যে কটা দিন বাকি আছে সে কটা দিন আপনি না হয় আমার সাথে এভাবেই কথা বলে যাবেন। আমার ওষুধ কিংবা ব্লাড চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়বে না, আপনার কথাগুলোই আমার ব্লাড স্ট্রিমে ঢুকে যা করার করে দিবে। বলুন রাজি? এ কথা শুনে পূর্ণা বলে, আপনি এত বাজে বকেন কি করে বলুন তো? এ শুনেই মৃত্যুঞ্জয় হেসে দেয়। এরপর তাকে জিজ্ঞেস করে, একটা জায়গায় যাবেন নাকি? এই বলেই সে তাকে নিয়ে আসে কবরস্থানে, যেখানে নিশ্চিন্তে শুয়ে আছে কত কত লাশ।
মৃত্যু যে কত সুন্দর, কত স্নিগ্ধ, এটা দেখানোর জন্যই মৃত্যুঞ্জয় পূর্ণাকে এখানে নিয়ে এসেছে। একদিন এই মৃত মানুষগুলোর জীবনেও ছিল কত শত চাহিদা, কিন্তু আজ তারা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তো এখানে এসব নিয়ে গল্প করতে করতেই মৃত্যুঞ্জয় হঠাৎই গান তাক করে পূর্ণার দিকে, অর্থাৎ পূর্ণার মৃত্যুর সময় চলে এসেছে। কিন্তু দেখা যায় পূর্ণা এই পর্যায়ে এসে একটুও ভয় পায় না, সে যেন মৃত্যুকে আলিঙ্গন করতে চায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মৃত্যুঞ্জয় গান ফায়ার করলেও একটাও গুলি বের হয় না। এই বিষয়টাতে তো পূর্ণা খুব রেগে যায়, তাই সে মৃত্যুঞ্জয়ের কাজের দক্ষতা নিয়ে গালাগাল করতে থাকে। তবে মৃত্যুঞ্জয়ের এই ব্যাপারটা ভীষণ অদ্ভুত ছিল। পূর্ণা তো তখন রাগ করে বাড়ি চলে যেতে নেয়, তবে যাওয়ার আগে সে মৃত্যুঞ্জয়কে বলতে থাকে, 1 সপ্তাহের মধ্যে যদি আপনি আমাকে মারতে না পারেন তাহলে আমি আপনাদের এজেন্সি ছেড়ে দিব। তো এরপরই দৃশ্য চলে যায় সেই পেট কাটা শয়ের কাছে। তার কাছে তার এক লোক এসে জানায় যে পূর্ণার চারপাশে তো অন্য একটা লোক সবসময় ঘোরাঘুরি করছে, আর যেই অন্তরীপকে তারা পূর্ণাকে মারার জন্য লাগিয়েছিল সে তো অনেকদিন যাবৎ নিখোঁজ। এই কথা শুনে তো পেট কাটা সব বেশ অবাক হয়, কারণ অন্তরীপ কাজে না গেলে তো পূর্ণা তাকে জানাতো। বিষয়টা একটু অদ্ভুতই লাগে পেট কাটা শয়ের কাছে। এদিকে দেখা যায় সেই রাতের বেলা পূর্ণা একটা পিজা অর্ডার করে, কিন্তু সেটার এক টুকরো খেয়েই তার পেট প্রচন্ড ব্যথা করতে থাকে। আসলে তাকে এভাবে মৃত্যুঞ্জয় মারতে চেয়েছিল, তাই সে তার পিজায় বিষ মিশিয়ে দিয়েছে। কিন্তু পূর্ণা তো এমন কষ্ট পেয়ে মরতে চায় না, তাই সে পূর্ণাকে হাসপাতালে অ্যাডমিট করে। তো জানা যায় পূর্ণার পিজাতে পটাশিয়াম ফেরোসায়ানাইড ছিল। আসলে ওটা যদি পটাশিয়াম ফেরোসায়ানাইড না হয়ে পটাশিয়াম সায়ানাইড হতো তাহলে পূর্ণা যতটুকু পিজা খেয়েছে তাতেই সে মারা যেত। যাক, তো এরপরই দেখা যায় পূর্ণাকে দেখতে তার ম্যানেজার আর তার দিদি আসে। বোনকে এই অবস্থায় দেখে তার দিদি অনেক ভেঙে পড়ে আর তাকে বলতে থাকে, তুই সুস্থ হলেই আমার সাথে বাড়ি ফিরে যাবি, এখানে আর থাকা নয়। সৃষ্টি তখন বলতে থাকে, তুই এভাবে পিঠ বাঁচিয়ে পালিয়ে যেতে চাচ্ছিস? একবারও কি ভেবে দেখেছিস যে এতগুলো মানুষ যারা তোর জন্য দিনরাত লড়াই করছে তাদের কি হতো? তারা তো ভাবতে থাকে পূর্ণা হয়তো আত্মহনন করার চেষ্টা করেছে, তাই তারা তাকে এসব বলতে থাকে। এদিকে এই খবর পেয়ে তো পেট কাটা শ চলে আসে হসপিটালে। এরপর সে সবাইকে বাইরে পাঠিয়ে দেয় আর পূর্ণাকে জিজ্ঞেস করে, ম্যাডাম অন্তরীপ কেমন কাজ করছে? তখন পূর্ণা জানায় যে হ্যাঁ, সে তো ভালোই কাজ করছে। তবে সেই সময় শ বলতে থাকে, কিন্তু এই অন্তরীপ তো 2 সপ্তাহ যাবৎ আমার কোনো ফোন ধরে না, তার সাথে কোনো যোগাযোগও নেই। এই বিষয়টা পূর্ণার একটু খটকা লাগে। তো পূর্ণা বাড়ি ফিরে যাওয়ার পরই মৃত্যুঞ্জয় তার সাথে দেখা করতে আসে। এরপর সে তাকে বলে যে দ্বিতীয়বারও সে যখন তাকে মারতে পারেনি তাই সে তার এই কন্ট্রাক্ট ছেড়ে দিতে চাচ্ছে। আর এখানেই একটা টুইস্ট রিভিল হয়। পূর্ণা তখন তাকে বলতে থাকে, আপনাকে 10টা চান্স দিলেও আপনি আমাকে মারতে পারতেন না, আপনি তো আমাকে মারতেই চাননি, আপনি তো এখনো ওই হেমলক সোসাইটির হয়েই কাজ করছেন। আত্মহননের ব্যাপারটা শেখানোর নাম করে জীবনের প্রতি মোহ তৈরি করে মানুষের জীবনকে বাঁচান। আর আপনি যে ওই মুক্তিকে শুট করেছিলেন ওটাও আসলে ছিল একটা অভিনয়। আমি মুক্তির ব্যাপারে জানতেও পেরেছি যে সে আসলে একজন জুনিয়র আর্টিস্ট। তারপরে এই যে 2বার আমাকে মারার নাটক, এগুলোও আমি বুঝে গিয়েছি। আমি আসলে আগেই বুঝতে পেরেছিলাম যে মানুষটা হেমলক সোসাইটির হয়ে অনেককে বাঁচার আশা দেখিয়েছে সে অন্তত আমাকে মারতে পারবে না। তাছাড়া আপনি যে নামটা বলেছেন কিল বিল সোসাইটি, এরকম কোনো এজেন্সি তো এক্সিস্ট করে না। হেমলক সোসাইটি এখনো তার নিজের জায়গায় ভালোভাবে দাঁড়িয়ে আছে। যাকে সবকিছুই তো ক্লিয়ার হলো, তবে একটা জিনিস এখনো ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে যে অন্তরীপের কন্ট্রাক্ট নিয়ে মৃত্যুঞ্জয় কিভাবে পূর্ণার কাছে পৌঁছালো। এই পর্যায়ে মৃত্যুঞ্জয় ব্যাপারটা খুলে বলে, অন্তরীপ তো অনেক খুন করার ফলে মানসিক সমস্যায় ভুগছিল, তাই সে হেমলক সোসাইটির দ্বারস্থ হয়। কাউন্সেলিং চলাকালীনই তার কাছে পূর্ণার কল আসে আর তখনই সে তাকে মারার কন্ট্রাক্টটা দিয়ে দেয়। মৃত্যুঞ্জয় তো সবসময় মানুষকে বাঁচিয়ে এসেছে, তাই এবারও সেটার ব্যতিক্রম হয় না। সে অন্তরীপের কাছ থেকে পূর্ণার সমস্ত ডিটেলস নিয়ে চলে আসে তার সাথে দেখা করতে। আর এর পরবর্তী কাহিনী তো আমাদের সবারই জানা। দৃশ্য চলে আসে বর্তমানে। পূর্ণা বলতে থাকে সে আর মরতে চায় না। অবশেষে মৃত্যুঞ্জয়ের আসল কাজটা সম্পূর্ণ হলো, তার কারণেই পূর্ণা জীবনের মূল স্রোতে ফিরে এসেছে। তো এখানে মৃত্যুঞ্জয় পূর্ণাকে আরো একটা কথা জানায় যে সে তাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু আপনি যে আমার সম্পর্কে কি ভাবেন সেটা তো আমি জানি না। পূর্ণা তখন বলতে থাকে, দেখুন আপনার সবই ঠিক আছে, সেন্স অফ হিউমারটা একটু বদলে দিলেই একদম পারফেক্ট। তবে দেখুন আমার জীবনের উপর দিয়ে যা গেছে তারপর আমি আর প্রেমে বিশ্বাসী নই। আমি তো এখন আমার নিজের শরীরকেও ঘৃণা করি। আমি জানি আমার কোনো দোষ নেই, কিন্তু তারপরও আপনি কি একবার ভেবে দেখেছেন যে আমি যদি আপনার সাথে সম্পর্কে জড়াই তখন কি হবে? ধরুন আপনি যখন আমার কাছে আসবেন তখন অন্যদিকে অন্য কোনো ছেলে আমার ভিডিও দেখে তার চাহিদা মেটাবে। এসব কি আপনি মেনে নিতে পারবেন? পূর্ণার এসব কথা শুনে মৃত্যুঞ্জয় হাসে আর বলতে থাকে, ভগবত গীতায় একটা কথা আছে জানেন তো, যে মানুষের আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে।
করে, অনেকটা পোশাক পরিবর্তনের মতো। আর সেই শ্লোকে আরো একটা কথা লেখা আছে যে আত্মা অবিনশ্বর। তাছাড়া শুনুন, আপনার শরীরের ডিজিটাল ফুটপ্রিন্টের থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের দুজনের আত্মার অ্যানালগ ফুটপ্রিন্ট। আমাদের দুজনের আত্মা একে অপরকে পেয়ে কতটা খুশি সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপর মৃত্যুঞ্জয় তাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কি আমাকে বলতে পারেন যে আপনার আর আমার শরীরে এক্সট্রা কি আছে যা অন্য কারো শরীরে নেই? যেখানে যা থাকার সেখানেই সব জিনিস আছে। সে বলতে থাকে, দেখুন এসব কোনো কিছুই ম্যাটার করে না, যা ম্যাটার করে সেটা শুধুমাত্র মনের মিল। তো তার কাছ থেকে এই সব কিছু শুনে পূর্ণাও এবার তার মনের ফিলিংস মৃত্যুঞ্জয়ের কাছে প্রকাশ করে। তো এরপরে দেখা যায় পূর্ণার দিদি তাদের দুজনকে নিয়ে চলে যায় তাদের বাড়িতে। আর এখন পূর্ণার মাও অনেক খুশি ছিল, সে এখন তাদের বিয়ে করার জন্য মত দিয়ে দেয়। পূর্ণা তো এতে খুব খুশি হয়ে যায় আর অনেকদিন পর সে তার মাকে জড়িয়ে ধরে। ওদিকে দেখা যায় পেট কাটা শ চলে যায় ওই অনিন্দর বাড়িতে। সে পূর্ণার সাথে যা করেছে তার জন্য তাকে আচ্ছা মতো শায়েস্তা করে। এতেই বোঝা যায় যে পেট কাটা শ মানুষ খুন করলেও তার মনুষ্যত্ব এখনো খুন হয়ে যায়নি। যাক, তো এরপরই দেখা যায় বেশ ধুমধাম করে পূর্ণার মৃত্যুঞ্জয়ের বিয়েটা হয়ে যায়, যদিও এখন সে ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করেছে। যাক, তো এর মধ্যেই তারা তাদের সময়টা তাদের মতো করে এনজয় করতে থাকে। এরপরই দেখা যায় তারা চলে আসে গ্যাংটকে তাদের হানিমুন করতে। কিন্তু এই পর্যায়ে মৃত্যুঞ্জয়ের শারীরিক অবস্থার আরো অবনতি ঘটতে থাকে। সে বুঝতে পারে যে তার সময় ফুরিয়ে আসছে, তাই শেষ সময়টুকু সে পূর্ণার সাথেই কাটাতে চায়। আর এরপরই পূর্ণার ঘাড়ে মাথা রেখে সে সেখানেই মৃত্যুবরণ করে। তবে যেতে যেতে সে পূর্ণাকে এটা শিখিয়ে যায় যে ভালোবাসা নশ্বর, মানুষটা না থাকলেও তার ভালোবাসা থেকে যায় আজীবন। এরপরই আমাদেরকে কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই একটা লোক বহুতল ভবন থেকে আত্মহননের চেষ্টা করছে। ঠিক সেই সময়ই পূর্ণা সেখানে এসে উপস্থিত হয় আর ঠিক মৃত্যুঞ্জয়ের মতো করেই সেই লোকটাকে বাঁচিয়ে নেয়, যাতে করে তাকে মৃত্যুর পথে হাঁটিয়ে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে পারে। এখন থেকে সে মৃত্যুঞ্জয়ে রেখে যাওয়া বাকি কাজগুলো করে যাবে আর এর মাধ্যমেই মৃত্যুঞ্জয় আজীবন বেঁচে থাকবে। তো এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। ভালোবাসা যে কতটা সুন্দর তাই এই গল্পের মাধ্যমেই ফুটে উঠেছে। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।